রোজায় ধরিছে আমার না, এই শিলং সালাউদ্দিন সাহেবের হাঙ্গেরের স্বরাষ্ট্র উজির 2 দিন আগে কইছে বিডিআর বিদ্রোহের জন্য নতুন করে তদন্ত কমিশন হবে। আচ্ছা, আবার গতকাল কইছে না না হবে না নতুন কমিশন, সে নাকি আগের রিপোর্ট পড়ে দেখে নাই। কইছে আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলাম। আমি 2-1 দিনে দেখেছি, আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। আপনি বলেছেন যে আপনারা নতুন করে একটা তদন্ত কমিশন, না, এটা একটু আগে কি বললাম যে আমি এটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট না দেখে কথা বলেছিলাম, আজকে এটা সংশোধন করলাম, একটু আগে তো বললাম। এখন তা সংশোধন করিচ্ছে। তখন কিন্তু কইছিল তাদের ইস্তেহারে আছে পুনঃ তদন্ত করার কথা, কয়দিনে আউলাই গেছে। এর আগে কইছিল মব সৃষ্টি করে দাবি আদায় করা বন্ধ, সব বন্ধ হবে, মব কালচার শেষ, ফুল স্টপ। কোথাও যদি এমন ঘটনা করে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু আজকেই মব কইরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তারে দেওয়া হইল। দেখেন শিলং সালাউদ্দিন কিছু কইছে এটা নিয়ে? কয় নাই। কঠোর রিয়াকশন হয়েছে? হয় নাই। তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে লোকটা বিধ্বস্ত ব্যাংকিং সেক্টরকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করলেন, তারা অপমান করে বের করে দেওয়া হইলো, বিএনপির লোকেরা করেছে। 25 বিলিয়ন থেকে 35 বিলিয়ন করে গেল যে লোকটা রিজার্ভ দেশের, কি অপমানটাই না করলো বিএনপি। তবে এটা মব কিনা বলা মুশকিল। ফুন্দের আলো এটারে মব কইছে, আবার একই গ্রুপের দিল্লি স্টার এটারে বিক্ষোভ বলছে। বিক্ষোভ, ওরে বাবা! মানে কোনটারে সে মব বলে, কোনটারে বিক্ষোভ বলে, এটা দিয়ে বুঝবেন যে কিভাবে সে ভাষা নির্মাণ করে, সত্য নির্মাণ করে কিভাবে। শয়তানিটা তার কোথায়? মানে ট্রান্সক্রম গ্রুপ আধা মমিন হয়েছে। আধা মমিনের গল্প জানেন? জানেন না? ও মৌলানা ভাসানী তো বামপন্থীদের সাথে রাজনীতি করতো, জানেন তো? সেই জন্য উনারে রেড মৌলানা কওয়া হইতো। উনি বাংলাদেশের আলেম ওলামাদের কাছেও কিন্তু প্রিয় ছিলেন। তো আলেম ওলামাদের একটা অভিমান ছিল মৌলানা ভাসানীর ব্যাপারে, যে মৌলানা আমাদের সাথে রাজনীতি না করে বামপন্থী নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন। তো এইটা কিছু হইলো, তো একদিন একদল আলেম ওলামা মৌলানা ভাসানীরা ধরছেন, কইতেছে হুজুর কে আপনি কেন এই নাস্তিকদের সাথে রাজনীতি করতেছেন? তো মৌলানা ভাসানী হাইসা কয় সমস্যা কি? আলেম ওলামারা কয় কেন ওরা বলে আল্লাহ খোদা নাই, আপনি ওদের সাথে কেমনে থাকেন বলেন তো হুজুর, এটা সমস্যা না? তো মৌলানা ভাসানী কয় আরে দূর, ওরা আধা মুমিন হয়ে গেছে। ওই আধা মুমিন হয়ে গেছে মানে? আরে ও তো আধা কলেমা পড়ে ফেলিছে। তো সবাই বলে কেমনে ওরা আধা কলেমা পড়লো? তো মৌলানা ভাসানী কয় কলেমা লাইলাহা আছে না, লাইলাহা মানে কি কোনো উপাস্য নাই, তাই না? তো ওরা কলেমার এইটুকু বলে, এটা তো 8 আনা, তাই না? তা আমি সাথে আছি, বাকিটাও কয় নেবো ওদের, ওরা 16 আনা মুমিন হয়ে যাবে ইনশাল্লাহ। এইরকম আধা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় না। দিল্লি স্টারকেও এটা মব বলতে হবে, কারণ বাংলাদেশের জার্নালিস্টিক ভোকাবুলারিতে এই মব শব্দটা দিল্লি স্টার আমদানি করেছে ইন্ডিয়া থেকে 1/11 টাইমে। এটা আমাদের মনে আছে, এটা রেফারেন্সও আছে। বামপন্থী আর বিএনপি করলে এটা বিক্ষোভ হয়ে যায় না, আর আমরা কিছু করলে এটা মব হয়। শয়তানি শয়তানি, জাউরার জাউরামি। এইটারে আমার দেশ নয়া দিগন্ত বা সংগ্রাম মব বলছে কি? আমার চোখে পড়ে নাই। তাহলে আমাদের পক্ষ বলে মনে করি যে এগুলো সংবাদ মাধ্যমকে তারা কি করতেছে? আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ফাটাই দিতে পারবো, কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট তো ইনস্টিটিউশনাল মেমোরি তৈরি করে না। মানে আপনি গুগল সার্চ দিলে আমার কথা তো পাইবেন না, পাইবেন? চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন, আমার কথা পাবেন? পাবেন না। আপনি পাবেন এই মিডিয়ার কথা। তাই সোশ্যাল মিডিয়ার রিচ হয় অনেক, অনেক মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, অনেক মানুষ দেখে, কিন্তু ইনস্টিটিউশনাল মেমোরি যেটা, সেটা তো তৈরি করতে পারে না। আমরা যে সমস্ত মিডিয়াকে আমাদের সমমনা বলে মনে করি, তারা যদি আমাদের কথাবার্তা, আমাদের ন্যারেটিভকে আগায় নিয়ে না যায় তাদের প্রিন্ট মিডিয়াতে, তারা যদি পাল্টা ন্যারেটিভ তৈরি করতে না পারে, তাইলে আওয়ামী বাকশালী এলিট ইন্ডিয়ান ন্যারেটিভ কেমনে ভাঙবেন? যাই হোক, মূল আলাপে চলে আসি। এই মনসুর সাহেবকে সরায় কারে বসানো হইল? এই যে সংসদ নির্বাচন হইল না, এটা পরিচালনার লক্ষ্যে 41 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছিল বিএনপি। ওই কমিটির সদস্য ছিল হেরা সোয়েটার্সের এমডি গার্মেন্টস ব্যবসায়ী মোস্তাকুর রহমান। দেখেন হাসিনার আমলে মোস্তাকুর রহমান গার্মেন্টস ব্যবসায়ী গার্মেন্টসের সামনে, সোয়েটারের সামনে কি মিলাদ মাহফিল, দোয়া মাহফিল করিচ্ছে দেখেছেন? মুজিবরে নিয়া, সর্দের বডিগার্ডরে নিয়া, দেখেছেন? বিএনপির লোক নির্বাচনের আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী গর্ব করে বলছিল
বিরোধীদের অর্থমন্ত্রী হওয়ার মতো ফিগার নাই। জামায়াত ইসলাম যদি সরকারে আসে তাতে অর্থমন্ত্রী কি হবে? তাদের কোনো প্রিপারেশন নাই। আসলে মূল ঝামেলা ছিল বিরোধীদের না, ওদেরই বিভিন্ন সেক্টরে যোগ্য লোক নাই। এই জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন গার্মেন্ট ব্যবসায়ীকে এনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানায় দেওয়া হইল। মাত্র 2 মাস আগে গত ডিসেম্বরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে বিশেষ নীতিমালায় 2 বছরের গ্রেস পিরিয়ড সহ 10 বছরের মেয়াদে তার মালিকানাধীন গার্মেন্টস কোম্পানি হেরা সোয়েটার্স লিমিটেডের 89 কোটি টাকা বকেয়া ঋণ পুনঃস্তফসিল করছে। মানে এটা খেলাপি ঋণ ছিল। তো লুটপাটের সব কারিগরের সাথে বাংলার লুথার কিং এর সিস্টেম হয়ে গেছে। তারাই মব তৈরি করে আগের গভর্নরকে, মনসুর সাহেবকে ব্যাংক থেকে বের করে দিছে। ব্যাংকিং খাতকে যেই লোকটা গত 1.5 বছরে আবার ঠিকঠাক করছিল, তাকে না সরাইতে পারলে চলতেছিল না বাংলার লুথার কিং এর। উনারা সরাইলে একজন ঋণ খোলাপি একটা ছোটখাটো গার্মেন্টস ব্যবসায়ীকে গভর্নর বানাইলো লুথার কিং। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের প্রধান গভর্নর কেবল একজন ব্যাংকার না, তিনি মূলত রাষ্ট্রের আর্থিক সার্বভৌমত্বের রক্ষক। এটা একটা বিশাল পজিশন। আর্থিক সার্বভৌমত্ব আসলে কি? 1 নাম্বার হইতেছে নিজের মুদ্রার উপরে, নিজের টাকা পয়সার উপরে নিয়ন্ত্রণ। দেশ ঠিক করবে কত টাকা ছাপাবে, সুদের হার কত হবে, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে। যদি অন্য দেশ বা সংস্থার চাপে এই সমস্ত ঠিক করতে হয়, তাহলে আর্থিক সার্বভৌমত্ব কমে যায়। IMF বললো, বিশ্বব্যাংক বললো এটা করো ওইটা করো, ওই চাপটা যদি সহ্য করতে না পারে গভর্নর, তাইলে IMF বিশ্বব্যাংকই দেশ চালাবে, আমরা না। 2 নাম্বার বৈদেশিক ঋণের উপরে স্বাধীনতা। যদি কোনো দেশ এত বেশি বিদেশি ঋণে ডুবে যায় যে ঋণদাতারা বলে এই বাজেট কাটো, ওই বাজেট কাটো, ভর্তুকি বন্ধ করো, এই কর বাড়াও, তাইলে বাস্তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আর নিজেদের থাকে না, ওরা নিয়ে নেয়। তাই তো করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তো তাই করে, বলে এইখানে ভর্তুকি দেওয়া যাবে না, এইখানে কাটো, এইখানে দাম বাড়াও, বিদ্যুতের দাম বাড়াও, এইটা করো সেইটা করো। আমাদের অর্থনীতি আমরা চালাই না, ওরা চালায়। 3 নাম্বার ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা। দেশের ব্যাংক যদি বিদেশি শক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে অর্থনীতি ঝুঁকিতে পড়ে যায়। একটা উদাহরণ দিয়ে বুঝি, ধরেন আপনার নিজের বাড়ি আছে, কিন্তু মাসের শেষে আপনি কি খাবেন, কি কিনবেন, সব সিদ্ধান্ত নেয় যদি আপনাকে যে ঋণ দিছে সে, তাহলে বাড়ি আপনার, কিন্তু নিয়ন্ত্রণ তো আপনার না। রাষ্ট্রের ক্ষেত্রে একই কথা। আর্থিক সার্বভৌমত্বের মানে হইতেছে নিজের টাকার মূল্য, ব্যাংকিং ব্যবস্থা, ঋণ এবং অর্থনীতি নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার মানে বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক এক ধরনের ব্যাংক না। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংক আর সাধারণ ব্যাংকের মধ্যে তফাৎ কি? সাধারণ ব্যাংক আমরা এটা প্রত্যেকদিন ব্যবহার করি, আমরা যাইতে পারি ওইখানে, টাকা জমা রাখি, ঋণ নিই, বাড়ি বানানোর লোন নেই বা ব্যবসার লোন দিই, এরা ক্রেডিট কার্ড দেয়, চেক দেয়, লাভ করার জন্য ব্যবসা করে, জনগণকে সেবা দেয়। উদ্দেশ্য কি? লাভ করা। কাজ করে সাধারণ মানুষের সাথে আর ব্যবসা প্রতিষ্ঠানের সাথে। সাধারণ মানুষ তাদের টাকা জমা রাখে, এই টাকা নিয়ে এসে আরেকজনকে ঋণ দেয়, আমাদেরকেও ঋণ দেয়, ব্যবসা প্রতিষ্ঠানকেও ঋণ দেয়, আর এই টাকা ঋণ দিয়ে সে লাভ করে ব্যাংক। আপনার অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেটা সাধারণ ব্যাংক। আর সেন্ট্রাল ব্যাংকটা কি? এটা হলো দেশের সব ব্যাংকের মা বাপ, এরা দেশের টাকা ছাপে। আপনি টাকা খুলে দেখেন, ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার আছে। এরা টাকা ছাপায়, সুদের হার ঠিক করে ব্যাংক কত সুদ দেবে, সব ব্যাংক ঠিকভাবে চলতেছে কিনা সেটা তদারকি করে, দেশের ডলারের রিজার্ভটা সামলায়। আপনি বাংলাদেশ ব্যাংকে যেতে পারবেন না, কারণ বাংলাদেশ ব্যাংক সাধারণ মানুষকে সেবা দেয় না, এ পুরো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা করে না, ব্যাংকের লক্ষ্য হচ্ছে আর্থিক স্থিতিশীলতা ঠিক রাখা।